যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই গণ অভ্যুত্থান হয়েছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী একটা বৈষম্যমুক্ত একটা অর্থনীতি, সেটার দিকে আমরা কতটুকু গেলাম, কতটুকু যেতে পারলাম, সেটা নিয়ে আজকে আমাদের এবং সামনে চ্যালেঞ্জেসগুলো কী কী সেটা অর্থনৈতিক সেশনের সম্মানিত আলোচকরা বলবেন। এবং তারপরে এখন আমাদের আরেকটা বার্নিং ইস্যু, জ্বালানি সংকট চলছে দেশে, বা বলা হচ্ছে যে জ্বালানি সংকট চলছে, ফলে সেই জ্বালানি সংকট নিয়েও এবং এটার স্থায়ী সমাধান কি, বাংলাদেশের মতো দেশে আমরা পুরোপুরি আমদানি নির্ভর যে একটা জ্বালানি ব্যবস্থাপনার মধ্যে থেকে কতটুকু অগ্রসর হতে পারবো, এবং এর সাথে আমাদের যা অনেকে জ্বালানি সার্বভৌমত্ব, জ্বালানি নিরাপত্তা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকেন। ফলে এই জ্বালানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষত এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এর ফলে নতুন করে এই প্রশ্নটা আমাদের সামনে এসেছে। কিন্তু গত 1.5 মাস আমরা যে ধরনের অব্যবস্থাপনা দেখতে পেয়েছি, ফলে সেখান থেকে আমরা আজকের যারা জ্বালানি সেশনের সম্মানিত আলোচক থাকবেন তারা আমাদেরকে বলবেন যে সরকারের জন্য সামনে যে কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাদের আসলে কি কি বিষয় মাথায় রাখতে হবে জ্বালানি প্রশ্নে। এবং এরপরে আরও দুটো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা আমাদের লাঞ্চ পরবর্তী সেশন ঠিক করেছি, যে মানবাধিকার এবং গুম। এবং এখানে আপনারা জানেন যে গুম এবং মানবাধিকার নিয়ে যে অনেক কথা হচ্ছে, দুটো অধ্যাদেশ বাতিল হয়েছে এবং ফেসবুক পোস্টের কারণে কিন্তু গ্রেফতার এই জিনিসটা আবার শুরু হয়েছে। তো সেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের যে পরিস্থিতি ফ্যাসিবাদী সরকারে ছিল, সময় ছিল, এখন তার চেয়ে আমরা কতটুকু অগ্রসর হয়েছি। এবং সর্বশেষ সেশনে এখনকার যে সবচেয়ে আলোচিত ইস্যু গণভোট এবং সংস্কার। আমরা একটা জিনিস খেয়াল করলাম, যেহেতু আমি নিজেও জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিলাম এবং জাতীয় নাগরিক পার্টির সংস্কার কমিটির সাথে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি, আমরা বহুবার বলার চেষ্টা করেছি যে বর্তমান সরকার আসলে সংস্কারগুলো করতে চায় না, কিন্তু সেটা অনেকেই বেনিফিট অফ ডাউট দিতে চেয়েছেন অনেক দিন পর্যন্ত। কিন্তু গত সমাপনী, এই প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন। তিনি বলেছেন যে আমরা অনেক কিছুতে রাজি হয়েছি, কারণ না হলে নির্বাচনটা হতো না। তো তারা মনে করছেন যে এটা একটা দলের বা একটা সরকারের অফিসিয়াল পজিশন হতে পারে, এটা তারা মনে করছেন এবং এটা তিনি বলেছেন এবং পুরো ট্রেজারি বেঞ্চ এটাকে টেবিল চাপড়ে কিন্তু স্বাগত জানিয়েছে। ফলে আমাদের আর মনে হয় কোনো সন্দেহ থাকা উচিত না যে বিএনপি সরকার যে ধরনের সংস্কারে আমরা রাজি হয়েছিলাম, পুরো বাংলাদেশ রাজি হয়েছিল, সম্মত হয়েছিল নির্বাচনের আগে, সেই সংস্কারগুলো আর বিএনপি করবে না। যতই তারা বলুক অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু আমাদের কাছে এটা পরিষ্কার যে তারা এটা করবে না। শুধু তাই না, আমি এটাও বলেছি যে বিএনপি সরকার, বর্তমান সরকার শুধু সংস্কার করবে না ব্যাপারটা তাই না, তাদের যে দলীয় ইশতেহার এবং নির্বাচনী ইশতেহারে যে ধরনের যে সংস্কারের প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছে, সেগুলোতেও কামব্যাক করা তাদের পক্ষে আর পসিবল হবে না। তারা যেখানে গেছে সেখান থেকে আর তাদের যে ইশতেহারের মধ্যে যে সংস্কারের প্রতিশ্রুতিগুলো আছে সেখানে তারা আর কামব্যাক করতে পারবে না। এবং ইতিমধ্যেই তারা তাদের ইশতেহারের যেগুলো সংস্কার বিষয়ক যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো কিন্তু ভঙ্গ করেছে। বিচার বিভাগের সুপ্রিম কোর্ট সচিবালয় তারা প্রতিষ্ঠা করে নাই এবং তারা বিভিন্ন জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠানে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ করবে না, এটা তাদের প্রতিশ্রুতি ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা আসলে সমস্ত জায়গায় দলীয়করণ করছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সব জায়গায় যখন আপনি কোনো সরকার দলীয় কারোর সাথে কথা বলবেন, তারা একটা খুব সহজ যুক্তি দিতে চায় যে আমাদের সরকার, আমাদের লোকই তো আমরা বসাবো। কিন্তু এখানে যে তর্কটা আমরা বারবার করার চেষ্টা করেছি যে যেগুলো নির্বাহী বিভাগের অধীন না, যে প্রতিষ্ঠানগুলো যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোতে আপনি দলীয় লোক নিয়োগ দিতে পারেন না। কিন্তু এই সামান্য যুক্তিটা, এই বেসিক কথাটা তারা বুঝতে পারে না। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার এখানে আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে সব জায়গায় নিজেদের লোক বসালেও তাদের একটা রাষ্ট্রপতি বানানোর মতো রাষ্ট্রপতি পাওয়া যাচ্ছে না। তারা ওই আওয়ামী লীগ সরকারের যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের যে রাষ্ট্রপতি, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এটা প্রমাণিত অভিযোগ, যিনি ইতিমধ্যেই তাদেরই ভাষ্য অনুযায়ী, বিএনপি সরকারের ভাষ্য অনুযায়ী সংবিধান লঙ্ঘন করেছেন, তাকে কিন্তু বিএনপি সাংবিধানিক পদ্ধতিতে অপসারণ করার সুযোগ থাকলেও সেই সুযোগটা গ্রহণ করছে না। এবং এর সাথে তাদের নিজস্ব রাজনৈতিক হিসাব জড়িত। অর্থাৎ তারা হিসাব করেছে যে কখন রাষ্ট্রপতিকে সরালে আগামী নির্বাচনের সময়ে তাদের একজন রাষ্ট্রপতি থাকবে,
এই হিসাব বা এই গণিত বিএনপি সরকার করে ফেলেছে। ফলে আমাদের সংস্কারের প্রধান যে 3টা উদ্দেশ্য ছিল, 1 নম্বর উদ্দেশ্য ক্ষমতা হস্তান্তরের সময় একটা শান্তিপূর্ণ পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরের একটা ফর্মুলা আমরা কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটা শান্তিপূর্ণ ফর্মুলা জাতীয় ঐকমত্য কমিশনকে দিয়েছিলাম, যে কিভাবে এই যে বারবার বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে সমস্যাগুলো তৈরি হয় এবং দেশে একটা সংঘাতের রাজনীতি সামনে চলে আসে, এটা থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি আমাদের কাছে যেটা বিবেচনায় মনে হয়েছে আমরা সেটা দিয়েছি, কিন্তু সেটা পুরোপুরি গ্রহণ করা হয় নাই। এখানেও বিএনপির ভেটো ছিল। দ্বিতীয় যে বিষয়টা মানে এই সংস্কারের এজেন্ডার মধ্যে আছে সেটা হচ্ছে যে এই যে 2/3 আসন থাকলেই আপনি যে কোনোভাবে সংবিধান সংশোধন করে ফেলতে পারেন, এখান থেকে আমাদের দেশকে বের করে নিয়ে আসতে হবে এবং এই জন্য উচ্চকক্ষে সংবিধান সংশোধনী ক্ষমতা সম্পন্ন একটা উচ্চকক্ষ গঠনের কথা আমরা বলেছি, কিন্তু সেখানেও বিএনপি আপত্তি আছে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ, একটা নিরপেক্ষ নিয়োগ। এখানেও দেখতেই পাচ্ছেন যে বিএনপি এই বিষয়ে এখনও পর্যন্ত দুদকে একটা অচল অবস্থা তৈরি হয়ে আছে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আমি আর কথা বলবো না, শুধু এইটুকু আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে আমাদের সংস্কার নিয়ে, গণতান্ত্রিক সংস্কার, যে সংস্কার জন্য আমাদেরকে এত রক্ত দিতে হয়েছে, এই সংস্কার নিয়ে আমাদেরকে সামনের দিনগুলোতে সক্রিয় থাকতে হবে এবং এই সংস্কার সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে। তারা একটা নির্বাচিত সরকার এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সংস্কার করবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ফলে আমাদেরকেও অক্ষরে অক্ষরে তারা যেন বাস্তবায়ন করে সেটা আদায় করে নিতে হবে। ইতিমধ্যেই যে সমস্ত প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে সেগুলো কিভাবে আমাদের সংকটকে আরও ঘনীভূত করবে এটা সামনের দিনে আরও পরিষ্কার হবে। ফলে আমাদের কাজ হচ্ছে রাজনৈতিকভাবে আমাদের যে কর্তব্য এই সংস্কারগুলোর জন্য সরব থাকা এবং জাতীয় নাগরিক পার্টি নতুন দল হলেও বাংলাদেশে এই সংস্কার সংক্রান্ত সমস্ত আলোচনা এবং রাজনৈতিক কর্মসূচির একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বা করবে সামনের দিনেও। ফলে আমাদের এই জাতীয় কনভেনশনের মধ্য দিয়ে আমরা, এটাই আমাদের উদ্দেশ্য, যে এর মধ্য দিয়ে আমরা শুরু করলাম যে আমাদের এই কমিটিটার নাম সংস্কার বাস্তবায়ন কমিটি, এবং এই কমিটি সংস্কারের কার্যক্রমকে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে হয়ে আমরা সংস্কারের লক্ষ্যে এবং সরকারকে বাধ্য করার লক্ষ্যে বৃহত্তর আন্দোলন যদি আমাদের গড়ে তুলতে হয় সেটা আমরা গড়ে তুলব।